অ্যাডমিশন টাইমে শর্টকাট টেকনিকে, প্রো ম্যাক্স টেকনিকে, অল টাইম পড়াশোনার মধ্যে লেগে থাকতে চাইলে আজকে তোমাদের কিছু নিনজা টেকনিক শেয়ার করব, যেগুলো তোমাকে এই পর্যন্ত কেউ হয়তো বলেনি। কারণ অ্যাডমিশন টাইম আমাদের পড়তে বোরিং লাগে, সবসময় পড়া হয় না, পড়তে মন চায় না। কিন্তু এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারলে তুমি দেখবা সারাক্ষণ তোমার পড়া হবে এবং পড়াটা খুব মজাদার হবে এবং খুবই ফানি ইন্টারেস্টিং হবে। সো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো, আজকের ভিডিওটা দেখো। অবশ্যই অবশ্যই অ্যাডমিশন টাইমে তুমি ভালো করে পড়ে তোমার চান্স কনফার্ম করবে। নাম্বার ওয়ান, অ্যাডমিশন টাইমে অল টাইম পড়ার মধ্যে লেগে থাকার জন্য তোমার সবসময় পকেট নোটবুক বা শিট বা ছোট বই থাকতেই হবে। আমি হাজারো শিক্ষার্থীকে দেখেছি বা আমি জানি এবং আমি নিজে এটা অ্যাপ্লাই করতাম। যখন ধরো বাইরে বের হয়েছি বা কোচিংয়ে বের হয়েছি বা অন্য কোনো কাজে যাচ্ছি, সেই সময়টা যাতে ওয়েস্ট না হয় সেজন্য এরকম ছোট্ট নোটবুক, যেখানে তুমি কিছু শব্দার্থ লিখে রাখলে, কিছু সূত্র লিখে রাখলে, কিছু জিকে টেকনিক বা কিছু ছোট্ট তথ্য লিখে রাখলে, তো বাইরে বের হয়ে গাড়ির মধ্যে যখন বসলে বা রিক্সায় যখন বসলে একবার করে এই ছোট নোটগুলো বা কোনো যদি শিট থাকে বা ছোট আকারের পকেট বুক থাকে, সেগুলো একবার করে রিভিশন দেওয়া যায়। কারণ অ্যাডমিশন টাইমে আমাদের হাতে কিন্তু সময় খুব কম থাকে, সে কারণে প্রত্যেকটা সময় পড়ায় দেওয়া লাগে। তাই ভালো যারা শিক্ষার্থী তারা কিন্তু তুমি খেয়াল করে দেখবা কোচিংয়ে যাওয়ার সময়, কোচিং থেকে ফেরার সময় বা কোথাও যাওয়ার সময় ছোট্ট পকেট বুক রাখে বা ওয়ার্ড বুক রাখে বা জিকের ছোট্ট বই রাখে, যেটা তারা একবার করে রিভিশন দেয় বা নতুন কিছু পড়ে, পড়ার মধ্যে লেগে থাকে। সো সময়টাকে ওয়েস্ট না করে ভালোভাবে কাজে লাগাতে পারলে কিন্তু চান্স পাওয়া যায়। তাই অ্যাডমিশন টাইমে এরকম ছোট পকেট বুক বা নোটবুক তোমার পকেটে রাখবে, যাতে করে সব সময় তুমি পড়ার মধ্যে থাকতে পারো। নাম্বার টু, একটা চিকনা বুদ্ধি শেয়ার করে দিই তোমাদের মাঝখানে। মোবাইল ফোনের ওয়ালপেপার দেখেও পড়াশোনা করা যায়। এখন তোমরা ভাববা এটা আবার কি ভাইয়া? ইয়েস, কারণ আমি এখানে অন ভিডিওতে বলতে পারবো, আমার বন্ধু সাইফুল, তোফায়েল, ইয়াসিন ওরা সাক্ষী আছে। আমার কলেজ লাইফ থেকে আমি যেটা করতাম, আমার ফোনের ওয়ালপেপারে জান পাখি, সোনা পাখি, বাবুদের ছবি না দিয়া আমি যে যে ওয়ার্ডগুলো শিখতাম বা ভোকাবুলারি শিখতাম বা পড়াশোনার কোনো কিছু টেকনিক বা যেটা মনে থাকে না, আমি আমার নোটপ্যাডে প্রথমে লিখতাম, লিখে পরে সেটা স্ক্রিনশট নিতাম, নিয়ে আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখতাম, হোম স্ক্রিনে অথবা লক স্ক্রিনে দিয়ে রাখতাম, দিয়ে আমি এক সপ্তাহ রাখতাম, যে পড়াটা আমার মনে না থাকে। এরকম পড়া আসলে কিন্তু আমি একবার করে দেখা হয়ে যেত, আর বারবার একবার করে দেখা হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু সেই পড়াটা মনে থাকতো। কারণ অ্যাডমিশন বা কলেজ লাইফে আমি ভাবতাম যতবার ফোন ধরবো আমার তো টাইম ওয়েস্ট হবে। সেই টাইমটাকে ফ্রুটফুল ওয়েতে ব্যবহার করার জন্য আমি কিন্তু শর্ত দিয়ে দিয়েছিলাম যে আমি ফোন ধরলেই একবার করে পড়বো, নিজের কাছে নিজে কমিটেড ছিলাম। সো তোমরা যারা অ্যাডমিশন টাইমে অল টাইম পড়ার মধ্যে থাকতে চাও, হাতে তো স্মার্টফোন আমাদের থাকেই, আমরা মোবাইল চালাবোই এরকমটা হয় না, চালালেই বেটার। যদি চালানো লাগেই সেক্ষেত্রে তোমাদের ফোনের ওয়ালপেপারে থাকা উচিত যেই পড়াগুলোকে তুমি বারবার দেখতে চাও, মনে রাখতে চাও, সেটা যেই কোনো ধরনের পড়াশোনা হতে পারে। আর ফোনের ওয়ালপেপারটা তুমি জাস্ট আগামী এক সপ্তাহ, আমি এক সপ্তাহ তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আগামী এক সপ্তাহ তুমি জাস্ট চেঞ্জ করো, আমার কথা মতো জাস্ট এইটা চেঞ্জ করো, দেখবা তোমার লাইফে একটা পজিটিভ ভিউ আসবে, একটা পজিটিভ রেজাল্ট আসবে। সে রেজাল্টটা আসার পর আমার ভিডিওটাতে এসে কমেন্ট করো, ভাইয়া আমার লাইফে নতুন একটা অধ্যায় অ্যাড হলো, যে অধ্যায় অ্যাড হওয়ার কারণে আমি এখন নতুন করে অনেক কিছু শিখতে পারছি। সো অ্যাডমিশন টাইমে বা যে কোনো সময় ফোনের ওয়ালপেপারে থাকা উচিত গুরুত্বপূর্ণ তথ্য। ফোন চালিয়ে আমরা সময় নষ্ট করার চেয়ে ফোনটাকে ব্যবহার করে ভালো কিছু শিখতে পারলে কিন্তু আমাদের জয় নিশ্চিত। নাম্বার থ্রি, অ্যাডমিশন টাইম বা যে কোনো সময়ে সবার পড়ার টেবিলের সামনে থাকতে হবে একটা হোয়াইট বোর্ড। সেটা হতে পারে আকারে খুবই ছোট, 200 থেকে 300 টাকা বা 400 টাকার মধ্যে পাওয়া যায়। সো একটা হোয়াইট বোর্ড থাকলে কত যে উপকার হয়, যারা আজকে এটা কিনবা আমার ভিডিওটা দেখে, তুমি আগামী 10 দিন পরে অবশ্যই মন থেকে আমার জন্য দোয়া করবা। কেন দোয়া করবা? কারণ একটা হোয়াইট বোর্ড সামনে থাকলে, একটা মার্কার থাকলে, যখনই আমরা কোনো ওয়ার্ড মুখস্থ হয় না, কোনো বিরোচন মুখস্থ হয় না, কোনো মানে এমন কিছু পড়া যেটা আমি বারবার দেখতে চাই, কারণ সেটা আমি বই উল্টায়া দেখার হয়তো সময় নাই, কিন্তু আমি চাই আমার দৃষ্টিগোচরে থাকুক, চোখের সামনে থাকুক। সো আমার অ্যাডমিশন টাইমে কিন্তু ছিল একটা হোয়াইট বোর্ড, যেটা পুরোটা সময় আমাকে ব্যাকএন্ডে থেকে আমাকে বন্ধুর মতো সাপোর্ট করে গিয়েছে। সো আমি যেটা পারতাম না লিখে রাখতাম, প্রত্যেকবার পড়ার টেবিলে বসার আগে বা আমি যখন খেতাম দুপুরের রাতের, তখন একবার করে দেখতাম। আমি দেখতাম যে আমার পড়াগুলো দ্রুত মনে থাকতেছে, যে পড়াগুলো আমি বারবার মুখস্থ করতে পারতাম না, ওই হোয়াইট বোর্ডে থাকার কারণে বারবার মনে থাকতেছে। সো যারা প্রিপারেশন নিচ্ছ অ্যাডমিশনের, যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো ইউনিট, আজকে একটা হোয়াইট বোর্ড কিনে তুমি জাস্ট তোমার প্রিপারেশনটা শুরু করো, এইটার একটা পজিটিভ রেজাল্ট তুমি পাবা ইনশাল্লাহ। এবং 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 এইটা দেরি করা দরকার নাই, তোমার সুযোগ থাকলে আজকে একটা হোয়াইট বোর্ড কিনে টানিয়ে ফেলো, এবং যে পড়াগুলো কঠিন তুমি সবসময় ওই হোয়াইট বোর্ডে সেগুলো লিখে লিখে বারবার 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 পড়ার চেষ্টা করবে।
নাম্বার 4, অ্যাডমিশন টাইমে যে শিক্ষার্থী পড়াশোনায় যত বেশি কৌশলী হয় এবং একটা পড়া যত কম সময় দিয়ে সেটাকে আয়ত্ত করে ফেলতে পারে, সেই শিক্ষার্থীর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। সময় কম থাকে, আমাকে টেকনিকে অনেক পড়া মুখস্থ রাখতে হবে। সেই টেকনিকটা হতে পারে সাধারণ জ্ঞানের, ভোকাবুলারির, বাংলা বিরোচনের বা যেই কোনো নিয়মের, এবং সেই টেকনিকগুলো তোমাদের শিক্ষকরা তোমাদেরকে দিয়ে থাকবে বা ইউটিউবে ভিডিও পাওয়া যায় বা বিভিন্নভাবে। এখন এখানে কিছু র্যান্ডম লেখা আছে, আমি তোমাকে সাধারণ জ্ঞানের কিছু টেকনিক দিয়ে আগে উদাহরণটা দিই। যেমন এখানে লিখেছে জাপান। জাপানের আইনসভার নাম কি? আমরা জানি গড় আয়ুতে পৃথিবীতে জাপান একটা সামনের দিকের দেশ, যে দেশে মানুষের গড় আয়ু বেশি। আর গড় আয়ু তখনই বেশি যখন তারা স্বাস্থ্য সচেতন। আর স্বাস্থ্য সচেতন মানুষ কিন্তু কি করে? ডায়েট করে। কি করে? ডায়েট করে। ডায়েট করে কিন্তু, রাইট, একদম গলা পর্যন্ত খায় না, তাই না? সো জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট। শেষ। জাপান গড়াইতে শীর্ষে, ডায়েট করে করে তারা শীর্ষে গেছে। কুলিক। কুলিক এমন একটা নদী যেটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর ফিরে আসেনি, একমাত্র নদী যেটা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। এখন আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার টেকনিক হচ্ছে, আমরা আমাদের চারপাশে বা তিন পাশে কিন্তু ভারত আমরা জানি, তাই না? পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম, মেঘালয়, তারপর হচ্ছে তোমার ত্রিপুরা, ওই পাশে মিজোরাম রয়েছে, তাই না? সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে পশ্চিমবঙ্গ, তাই তো? তো এই যে আমাদের আশেপাশে যেই দিকে তাকাই ভারত, তো সকালে ঘুম থেকে উঠে যখন আমরা ব্রাশ করার পর কুলি করি, সে কুলিটা কোথায় গিয়ে পড়ে? আমাদের পাশে, মানে ভারতে। ঘুম থেকে উঠে কি করি? কুলি করি। ঘুম থেকে উঠে কি করি? কুলি করি। সে কুলিটা কোথায় গিয়ে পড়ে? ভারতে গিয়ে পড়ে। তাই বাংলাদেশ থেকে যেই নদী ভারতে গিয়েছে আর ফিরে আসেনি, সেই নদীর নাম হচ্ছে কুলিক। কুলি করলে কোথায় যায়? ভারতে। কুলি করলে কোথায় যায়? ভারতে। এরপর মহান আপুটা, ধরো এক মহান আপু তোমার ছেড়ে চলে গেছে ভারতে, তোমার প্রচুর মন খারাপ, আপু তুমি কবে আসবা? তোমার সিনিয়র আপু, তাই না? তোমার বড় আপু হতে পারে। তো মহান আপুটা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি খুশি হয়ে গেছো, ভারত থেকে আবার বাংলাদেশে ফিরে আসছে। তাহলে মহান আপুটা দিয়ে একটা টেকনিক আছে, যেমন যেই নদীগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে বা ফিরে এসেছে, সেই নদীগুলোই মহান আপুটা। কেমন? এই মহান থেকে হচ্ছে মহানন্দা, খাতায় লিখে ফেলো, মহান থেকে মহানন্দা। আতে হচ্ছে আত্রাই, পুতে পুনর্ভবা, টাতে টাঙ্গন। এই চারটা নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে। তাহলে মহান আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে যখন বাংলাদেশে ফিরে আসলো, আমার মন খুব খুশি হয়ে গেল। এই টেকনিকে মনে রাখতে পারবা এমন চারটা নদী যেগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ব্যাক করেছে। মহান আপুটা, মহান্তে মহানন্দা, আতে আত্রাই, পুতে পুনর্ভবা, টাতে টাঙ্গন। শেষ। এরকম শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে করে সব পড়া, যদি পড়ার কিছু কিছু পড়া, সব তো সম্ভব না, সেগুলো পড়লে দেখবা পড়াশোনায় আনন্দ ফিরে আসে, মজা লাগে। কারণ আমরা পড়তেই ভয় পাই। তা এই টেকনিকগুলো আমি আরো একটা দেই। যেমন ফারুক, তোমার বন্ধু ফারুক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ 5টি, যাদের ভেটো পাওয়ার আছে। সো এই 5টি দেশ মনে রাখার টেকনিক হচ্ছে তোমার বন্ধু ফারুক। এতে ফ্রান্স, এতে আমেরিকা মানে তুমি ইউএসএ বলবা, যুক্তরাষ্ট্র। আরতে রাশিয়া, ইউতে ইউকে মানে যুক্তরাজ্য, সিতে চায়না। শেষ। শেষ। এগুলো নিয়ে আমরা অনেক দিনের পর দিন পড়ি। চায়না, এই চায়না বললো নাকি ভারত আছে না জার্মানি, প্যাস লেগে যায়, এখন তুমি ভুলবা। এরপর ইংলিশে কিছু টেকনিক দেখায়, যেমন বউ খেই। বউ খেই, এটার শুনতে মনে হয় এটা অর্থ কি হবে, অনেক পড়ি আমরা কিন্তু আমরা ভুলে যাই ভোকাবুলারি। বিভিন্ন চাকরি বা অ্যাডমিশনে কিন্তু প্রচুর এই ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসে। সো বউ খেকে আমরা বলবো বউ কুয়েত। তোমার বউ কুয়েত থেকে চাকরি করে বাংলাদেশে ফিরে আসছে, তারা সম্মান জানানো উচিত না? আরে মিয়া তুমি বেকার, তোমার বউ চাকরি করে আসছে, তার মানে তুমি তাকে ভালোবাসা দিবা, সম্মান দিবা। আর সম্মান দিতে গিয়ে তাকে কি দিবা? ফুলের তোড়া দিবা। এবং ফুলের যেই ডালা দেওয়া হয় সেটাকেই বলা হয় বউখেই। তো বউ কুয়েত থেকে আসলে, বউ কুয়েত থেকে আসলে সে তো চাকরি করে আসছে, তাকে আমি ফুলের ডালা দিব। তাহলে বউখে মানে হচ্ছে ফুলের তোড়া বা ইত্যাদি বিষয়। আবার শালি, এটা উচ্চারণটা হচ্ছে শালি। শালিকে আমরা বলবো শালি। শালিকে আমরা বলবো শালি। শালি অর্থ কি? ধরো তুমি তোমার বউকে ছেড়ে শালিকে প্রাধান্য দিলা, বউকে ভালো না বেসে শালিকে প্রাধান্য দিলা, তাহলে সেটা কেমন ব্যাপার? তোমার বউ তো রাইগা যাবে, তোমার বউ তো অখুশি হবে। তো এই শালি বা শালি যাই বলি, সেটা অর্থ হচ্ছে কলুষিত। কি? কলুষিত, নোংরা। তাহলে তুমি নোংরা কাজটা করবা? করার দরকার নাই, ঠিক আছে? করার কিন্তু দরকার নাই, খুব বাজে। তো শালি মানে হচ্ছে এই কলুষিত বা নোংরা। এরপর ফার্টিভ অর্থ কি? ফার্টিভ অর্থ কি? ফার্টিভ অর্থ গোপনীয়। কিভাবে শর্টকাট টেকনিকে মনে রাখবা? ফার্ট মানে হচ্ছে পাদ, যেটা আমরা দিয়ে থাকি মাঝে মধ্যে, সবারই এক্সপিরিয়েন্স আছে পাদ দেওয়ার। আর এই পাদটা সবাই কি পাবে দেয়? সবার সামনে, মানে যত থাকবে, থাকবে না তো। তাইলে পাদ যেমন আমরা গোপনে দেই, ফার্টিভ অর্থ হচ্ছে গোপনীয়।
ফার্টিভ অর্থ হচ্ছে গোপনীয়। ফার্ট মানে পাদ, আর ফার্ট দিয়ে আমরা গোপনে, ফার্টিভ মানে গোপনীয়। আমি আরেকটা দেখাই দিই, হারমোনিয়াস। হারমোনিয়াস, হারমোনি ও ইউএস, হারমোনিয়াস অর্থ হচ্ছে সুরে লয়, হারমোনি দিয়েই তো সুর তুলে, শেষ। আবার একটা শব্দ ক্যাকোফোনাস, কি ক্যাকোফো এন ও ইউএস, ফোনে যখন কথা বলবা তখন যখন ক্যাকো করবে তখন কিরকম লাগবে, কর্কশ লাগবে, সাউন্ডটা কর্কশ লাগবে, তো ক্যাকোফোনাস অর্থ হচ্ছে কর্কশ। সো পড়াশোনায় আমি কিন্তু সাধারণ জ্ঞান পড়াই, 24-এর ব্যাচকে 6000 শিক্ষার্থী পড়িয়েছি। সো আমি মানে টেকনিক অ্যাপ্লাই করে পড়ানোর চেষ্টা করি, যাদের সাধারণ জ্ঞান ভয় পায়, যাদের মনে থাকে না, অন্যান্য কিছু বিষয় থাকে। তো এইচএসসি 25, 26, 27 কিংবা এইচএসসি 24 যারা সেকেন্ড টাইম দিবে, তোমাদের জন্য আমার সাধারণ জ্ঞানের কোর্স চলমান আছে। সো এই সাধারণ জ্ঞানের কোর্সে ভর্তি হতে, বিস্তারিত জানতে আমাকে তুমি জাস্ট এই বিজ্ঞাপনের জন্য 2-3 মিনিট সময় দাও, আমি কোর্সের ব্যাপারে বলি, তারপর তোমাদের বাকি সেই নিনজা টেকনিকগুলো শেয়ার করে দিব। যারা আগ্রহী তারা এগুলো শুনে রাখো। এখন আমি যে সাধারণ জ্ঞান পড়াই, আমার এখানে একটা স্ক্রিনশট দেখো, 2-3টা স্ক্রিনশট দেই, যে এই 24 সালকে যে পড়িয়েছি, 6000 শিক্ষার্থী পড়িয়েছি পেইড ব্যাচে, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো 30টার মধ্যে 27টাই হুবহু কমন। এবং আমি বলছি এই টপিকটা আসবে, এই লাইনটা আসবে, শত শত লাইনের মধ্যে দাগাই দিয়ে চলে আসছে। মেডিকেলে দেখো কমন সর্বোচ্চ, চারুকলায় কমন, রাজশাহী চট্টগ্রামে কমন, জাহাঙ্গীরনগরে কমন, জগন্নাথে কমন, কুমিল্লাতে কমন ছিল। আমার কোর্স থেকে স্ক্রিনশটগুলো দিচ্ছি। এখন তোমরা যারা 25 ব্যাচ, 26 ব্যাচ বা এইচএসসি মানে তোমরা যারা 27 ব্যাচ বা যারা সেকেন্ড টাইম এবার চান্স পাওনি, পরের বছর দিবা, জিকে ভালো করে প্রস্তুতি নিতে চাও, তাহলে আমার নাবিলস জিকে পেজে নক দিয়ে ফেলো। নাবিলস জিকে পেজে নক দিয়ে বলো ভাইয়া কমন পড়ছে, ভিডিওগুলো আমাকে দেখানো, ওগুলো দেখে তারপর এখানে আমরা ভর্তি হব। এখন কেন ভর্তি হবা, দেখো তুমি অনেক জায়গায় হয়তো পড়তে পারো, কোচিং করতে পারো অফলাইনে, অনলাইনে, বা বই পড়তে পারো, কিন্তু তোমার মাঝে মধ্যে মনে হতে পারে অ্যাডমিশনের মাঝখানে এসে জিকেটা তো আমার এখন মনে পড়তেছে না, মনে থাকতেছে না, বুঝি নাই, বা আমার বোরিং লাগতেছে, কমন পাবো তো। এই ফিলিংসটা দেরিতে হলে তুমি দেখবা আমার কোর্সের অনেক ক্লাস চলে গেছে, লাইভ ক্লাস মিস করবা। আর তাই তোমাদের যাদের স্বপ্ন এই সকল বিশ্ববিদ্যালয়, তোমরা বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক, সাম্প্রতিক, প্রতি লেকচারের উপর পরীক্ষা, প্রতি ক্লাসের পরপরই ওই পিডিএফ স্লাইডটা আমি দিয়ে দিই, যেখান থেকে কমন পড়ে, অনেকে নোট করে নেয়, অনেকে প্রিন্ট করে নেয়, সেখান থেকে কমন পড়ে। প্রতিদিনের পত্রিকার আপডেট থাকে আমার এই কোর্সের, কারণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাম্প্রতিক জিকেতে প্রশ্ন আসে, তাই প্রতিদিন পত্রিকা কী কী ঘটে, কী কী আসতে পারে তা দিয়ে দেই। তারপর রিভিশন ও সলভ ক্লাস থাকে, পারফেক্ট মডেল টেস্ট থাকে, গিফট হিসেবে বিগত সালে প্রশ্ন ব্যাগ সলভ করে দেই এই একটা সাধারণ জ্ঞান কোর্সে। তাহলে কমন পড়লো, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো পেজে নক দিলে। এই সাবজেক্টটা পাচ্ছ, কারা কারা চান্স পেল। তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D1 ইউনিটে ফার্স্ট হয়েছে আমার কোর্স থেকে, ষষ্ঠ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম, হ্যাঁ, তারপর হচ্ছে 39তম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো র্যাঙ্কিং করে ল পড়ছে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে। সো এখন তোমরা যারা ভর্তি হতে চাও, কারা চান্স পেয়েছে, কমন পেয়েছে, কোন কোন জায়গায় কমন ছিল, সব জানতে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো। এখন কিন্তু কোর্সের প্রায় 2600 টাকা, কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। এই যে এই ভিডিওটার রেফারেন্স দিয়ে তুমি যদি বলো ভাই আমি ভিডিওটা দেখে আসছি, তোমার জন্য থাকবে মাত্র 1500 টাকা। এই 1500 টাকা পে করলে আর কোনো টাকাই লাগবে না, সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে, এক্সাম, মডেল টেস্ট সব সহ ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগেই আমি কিন্তু কি দিয়ে দিই, একটা সিক্রেট সাজেশন দিয়ে দিই যেখান থেকে কমন পড়ে। আর এই গত বছর আমার নিজের লেখা এমসিকিউ ইনসাইট সাধারণ জ্ঞানের এই প্র্যাকটিস বইটা থেকে এই পরিমাণ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে প্রশ্ন হুবহু কমন ছিল, তা দেখতে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলা। আমি একটা ভিডিও দিব তোমাকে, ভিডিওতে ধরায় ধরে দেখাবো কোন পেজ থেকে কোন প্রশ্নটা কমন পড়েছে, আর আমার কোর্স থেকেও কয়টা কমন পড়েছে তাও দেখতে পারবা এই একটা ভিডিওর মধ্যেই। সো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয় কমন ছিল। এবং এই যে 48তম বিসিএস পরীক্ষা হয়েছে বিশেষ, সেখানেও কিন্তু 40টা প্রশ্নের মধ্যে প্রায় 30-32টা কমন ছিল এই বইটা থেকেই। সো এই এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে বা আরও জানতে কমনের ব্যাপারগুলো, চাকরি বা যে কোনো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে এটা প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ। নাবিল জিকে পেজে নক দিয়ে ফেললেই এই বইয়ের বিস্তারিত আমি জানিয়ে দিব, যে ভাই আমি এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে চাই বা এই সম্পর্কে জানতে চাই, আমার এইচএসসি ব্যাচ এত, কোনোভাবে মিস করো না, এখনই নক দিয়ে ফেলো। যারা এই ভিডিওটা শেয়ার দিবা তাদের জন্য স্পেশাল 3-4টা গিফট আছে। গিফটের প্রথমে হচ্ছে এই যে বললাম সাধারণ জ্ঞান ভোকাবুলারি টেকনিকে শেখা যায়, আমার কাছে এরকম 20+ ফ্রি সাধারণ জ্ঞানের ভিডিও আছে, হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে, আমার কাছে সুন্দর করে সাজানো আছে প্লেলিস্ট আকারে। তো তুমি আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে স্ক্রিনশটটা নিবা, নিয়ে নাবিল জিকে পেজে মেসেঞ্জারে দিবা, ইনবক্সে দিবা, ভাই আমি আপনার ভিডিও শেয়ার করেছি, রিয়েক্ট দিয়েছি, বন্ধুদেরকে মেনশন দিয়েছি, এই 3টা কাজ করতে হবে এবং অবশ্যই স্ক্রিনশট দিতে হবে। তাহলে তাদের মাঝখান থেকে 2 জনকে আমার লেখা এমসিকিউ ইনসাইট বইটা আমি ফ্রিতে কুরিয়ার করে পাঠিয়ে দিব। তারপর দিব এই 20টা টেকনিকের জিকের শর্টকাট ভিডিও, তারপর দিব এই যে ভোকাবুলারির কথা বললাম, এমন 333টা ভোকাবুলারি আছে যেখান থেকে
অ্যাডমিশনে প্রত্যেক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমন পড়ে, কারণ অ্যাডমিশন টাইমে হাজার হাজার ভোকাবুলারি পড়তে হয়, কিন্তু সেই জায়গা থেকে বাছাই করা এমন 333টা কমন ওয়ার্ড রয়েছে যেখান থেকে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কমন পড়েছিল, ওই পিডিএফটা আমি দিয়ে দিব যাতে এখান থেকে তুমি কমন পাও। আর এছাড়াও কিছু ম্যাপ রয়েছে আমি দিতে পারি। সো যারাই এগুলো চাও এই ভিডিওতে একটা রিয়েক্ট দিতে হবে, সর্বপ্রথম বন্ধুকে মেনশন করতে হবে, ভিডিওটা অবশ্যই তোমার টাইমলাইনে বিভিন্ন গ্রুপে শেয়ার করে স্ক্রিনশটটা নাবিল জিকে পেজে এখন দিয়ে ফেলো এই গিফটগুলো পাওয়ার জন্য। নাম্বার 5, অ্যাডমিশন টাইমে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে পড়া নেওয়ার যে গুরুত্বটা তোমরা এটা বুঝতেই পারো না, অথবা তুমি ধরো কোনো কিছু পড়লে, কোনো একটা চ্যাপ্টার পড়লে, রসায়নের, বায়োলজির, বাংলার, ইংরেজির, জিকের, পড়ার পর তোমার কোনোভাবে সেটা মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ কেউ তোমাকে জিজ্ঞেস করে না। তাই অ্যাডমিশন টাইমে আমি যেটা করতাম, আমি কোনো বিষয় পড়লে আমি যখন এমসিকিউ সলভ করতাম, এমসিকিউ ধরো 50-60টা সলভ করার পর আমি আমার ভাইকে বলতাম, ভাই আমাকে ধরেন তো, দেখেন তো আমি পারি কিনা। তো উনি প্রশ্ন করতো, কখনো অপশান দিত, কখনো অপশান দিত না, আমি কিন্তু উত্তর করার চেষ্টা করতাম। তো তোমরা যারা ফ্রেন্ডরা একসাথে কোচিং করছো, তোমরা বলবা যে তুই আমার পড়াগুলো ধর, আমি তোর পড়াগুলো ধরি। বা তুমি যদি বাসায় থেকে প্রিপারেশন নাও, তুমি তোমার ছোট ভাই, ছোট বোন বা মা বাবা যাকে কাছে পাও তার কাছ থেকে একটা হেল্প নিতে পারো যে আমাকে একটু পড়াটা ধরেন, দেখেন আমি পারি কিনা। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি দেখবা পড়া দীর্ঘদিন মনে থাকবে, এবং পড়া নিয়ে যে তোমার ভয় বা সংশয় বা তোমার ঠিক কতটুকু মনে আছে তা যাচাই করার জন্য কিন্তু এই টেকনিকটা তুমি প্রতিদিন অ্যাপ্লাই করবে। আমাকে প্রমিস করো, প্রমিস করো। নাম্বার 6, আমার হাতে এগুলো কি? হাইলাইটার পেন। কেন নিয়ে আসলাম? কারণ আছে। অ্যাডমিশন টাইমে হাইলাইটার পেন ব্যবহার করে অনেক কিছু কমন পাওয়া যায়। এই জিনিসটার ব্যবহার আমরা অনেকে জানি না, এটাও কিন্তু একটা চিকনা বুদ্ধি। অ্যাডমিশন টাইমে অন্তত 2টা হাইলাইটার পেন তোমার কাছে রাখবা। কেন রাখবা? কারণ তুমি যখন কোনো লেকচার পড়বা, কোনো বই পড়বা, কোনো টপিক পড়বা, কোনো টিচার তোমাকে পড়ালো বা তুমি নিজে পড়বা, ওই টিচার কিন্তু ওই বইয়ের এমন 20% লাইন থাকে সে দাগিয়ে দেয়, বলে এটা ইম্পর্টেন্ট আসতে পারে। যেমনটা আমি আমার সাধারণ জ্ঞান কোর্সে করি, অনেক তথ্যের মাঝখানে আমি শর্টকাট করে দাগাই দিই, ওইগুলো চলে আসে আলহামদুলিল্লাহ। সো এই দাগানো জিনিসগুলো তুমি একটা যেটা বেশি গুরুত্বপূর্ণ, হলুদটা দিয়ে দাগায় ফেললা। যেগুলো খুব গুরুত্বপূর্ণ তারা বলতেছে আসবে, কারণ সে এক্সপিরিয়েন্স এবং দেখা যায় ওগুলো থেকে আসেও। তো বলার সময় সময় তুমি হাইলাইটার পেন দিয়ে দাগায় ফেলবা। আবার কিছু কিছু লাইনকে বলে এগুলো আসতে পারে বা একটু কম গুরুত্বপূর্ণ, সেটাকে আরেকটা রঙের হাইলাইটার পেন দিয়ে তুমি দাগাবা। এখন পরীক্ষা যখন ঘনিয়ে আসবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের বা যেই কোনো তুমি এইচএসসি লেভেলের যেখানে পড়ো, বা এটা সবার জন্য কাজে লাগবে টেকনিকটা, তুমি পরীক্ষা যখন আর 1 সপ্তাহ বাকি আছে, তুমি শুধু এই হলুদ লাইনগুলো পড়বা। পরীক্ষার যদি 1 মাস বাকি থাকে, এই কালারের লাইনগুলো পড়বা। তোমার আর কারো কাছ থেকে সাজেশন খোঁজা লাগবে না ভাইয়া, কারণ পরীক্ষার আগে কি হয় আমরা বুঝতেই পারি না, এত পড়ার মাঝখানে কোনগুলো রিভিশন দিব, কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সো কোনো টপিক বা কোনো কোর্স বা কোনো ক্লাস শুরুর সময় তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলবা যে তুমি হাইলাইটার পেন দিয়ে দাগায় দাগায় আন্ডারলাইন করে রাখবা, যাতে করে পরীক্ষার আগে তুমি সেখান থেকে কমন পেতে পাও। নাম্বার 7, অ্যাডমিশন টাইমে যে টেকনিক অ্যাপ্লাই করে আমি অনেক কনফিডেন্ট থাকতাম, অনেক বেশি স্যাটিসফাইড থাকতাম আমার পড়াশোনা নিয়ে, সেটা হচ্ছে যেই কোনো পড়া আমি না দেখে একবার বলার চেষ্টা করতাম। যেই কোনো পড়া আমি পড়েছি আমি নিজের কাছে জবাবদিহিতা করতাম, এবং এটা খুবই সুন্দর একটা টেকনিক। আমি তোমাকে উদাহরণ দেই। ধরো তুমি কি পড়লা, ভাষা শহীদদেরকে নিয়ে পড়লা, তাদের পরিচয় নিয়ে পড়লা, পড়ে গেলা, দাগাইলা, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইলা, কাজ নাও হতে পারে। কিন্তু তুমি ছোট্ট একটা টপিক পড়ার পর যদি বইটা ধরে বা চোখটা বন্ধ করে একবার করে বলো যে সালাম এই ছিল পেশায়, সালাম পিয়ন ছিল, রফিক আমাদের ভাষা শহীদ হিসেবে প্রথম শহীদ হন, আমাদের প্রথম শহীদ মিনারের স্থপতি বা ভাস্করকে, একবার পড়ে আবার দেখবা মিলাই দেখবা। একবার না দেখে পড়ে তুমি জাস্ট আগামী 10 দিন আমার কথাটা অ্যাপ্লাই করো। যে কোনো পড়া পড়ার পর একবার না দেখে বলবা, যে কোনো পড়া পড়ার পর একবার না দেখে বলে তুমি দেখো তোমার কি পরিমাণে মনে থাকে। এই টেকনিকটা অ্যাডমিশন টাইমে অনেক শিক্ষার্থীকে আমি শিখিয়েছি, আলহামদুলিল্লাহ তারা ফিডব্যাক দিয়েছে, ভাইয়া এইটা আমার পড়া মনে রাখার জন্য, কনফিডেন্ট করে তোলার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। নাম্বার 8, কঠিন পড়া ঝুলিয়ে না রেখে ঝুলিয়ে রাখো। ওমা, 2 জায়গায় তো ঝুলিয়ে মানে কি? ঝুলিয়ে মানে কি, আমরা যখন কোনো কঠিন পড়া দেখি আমরা অ্যাডমিশন টাইমে ওইটাকে ঝুলিয়ে রাখি, ধরি না। বই ধরতে আমাদের খুব ভয় লাগে, তাই না? বই উল্টালে ওইটাকে স্কিপ করি এবং মনে মনে বলি যে এই পড়াটা হয়তো আসবে না, আর আসবে না, তাই না? এটা আমরা বলি যে এই পড়াটা আসার কোনো সম্ভাবনা নাই বা এটা ধরবো না, ভয় পাই। তো এরকম ঝুলিয়ে না রেখে তোমার এইরকম যদি তোমার কাছে থাকে, এইভাবে ঝুলিয়ে রাখবা। কোথায় ঝুলিয়ে রাখবা? কোথায় ঝুলিয়ে রাখবা? তোমার পড়ার টেবিলের সামনে। সো
কঠিন পড়া তুমি তোমার বইয়ের মধ্যে ঝুলিয়ে না রেখে এরকম কোনো স্টিকি নোট কিনবা, স্টিকি পেপার বাজারে পাওয়া যায়, 20-30 টাকা নিবে, এরকম কালারফুল বিভিন্ন কালার রয়েছে, সবুজ, হলুদ, বিভিন্ন রঙিন। তো তুমি কি করবা, যেগুলো কঠিন পড়া লিখে একদম একদম কাছাকাছি রাখবা, যাতে করে নিজের থেকে কিছু সেন্টিমিটার বা কিছু মিটার দূরে থাকে, যাতে বারবার বারবার দেখা হয়। সো কঠিন পড়া অ্যাডমিশন টাইমে ঝুলিয়ে না রেখে ঝুলিয়ে রাখো, যাতে করে ওই কঠিনেরে আমি বাসিলাম ভালো, ওই কঠিনই তোমাকে উদ্ধার করবে। এবং ওই কঠিন থেকে মার্কস যদি কমন পড়ে, বাকিরা কঠিন মনে করে সেটা পড়লো না, তুমি পড়ে কমন পেয়ে তুমি চান্স পেয়ে যাবা। তাই কঠিন পড়া ঝুলিয়ে না রেখে এরকম স্টিকি পেপার দিয়ে ঝুলিয়ে রাখো। কোচিংয়ে টিচার ক্লাসে প্রবেশের আগের করণীয় কি জানো? গতদিনে কি পড়িয়েছে বন্ধুর সাথে একটু আলোচনা করা, ও কিভাবে পড়ছে তার থেকে টেকনিকগুলো জেনে নেওয়া, ও কিভাবে নোট করছে একটু টেকনিকে একটু পদ্ধতি বের করে ওর কাছ থেকে বের করে আনা টেনে, কারণ সবাই কিন্তু বলবে না তোমাকে। আবার পড়া ধরা, আবার কার কি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, কে কিভাবে কি পড়ছে, কে কোন পড়াটা পারে। তো এই গসিপগুলো যদি ভালো ভালো আলোচনাগুলো যদি করো কোচিংয়ে ঢুকে, ওই যে প্রতিদিন 30 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিট করে বা 5 মিনিট করে একটা কোয়ালিটি আড্ডা দিয়ে অনেক তথ্য জেনে নিলে, এইটাই তোমার অ্যাডমিশনে অনেকটা তোমাকে এগিয়ে রাখবে। বাজে আলোচনার চেয়ে ফ্রুটফুল আলোচনা করো, কোয়ালিটি আড্ডা দাও, দেখো অ্যাডমিশন টাইমে এই সময়টাই তোমাকে একটু না একটু হেল্প করবে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে। সর্বশেষ নাম্বার 10, আমাদের অ্যাডমিশন টাইমে ফোনে কোনো এক্সাম ওয়েবসাইট বা গ্রুপ থাকতে পারে যেটা থেকে আমরা পড়তে পারি। তো আমাদের ফোনটা তো আমাদের হাতে থাকে। তো অনেকে কি করে, অনেক জায়গায় যাওয়ার সময় কোচিংয়ে একটু বসে আছে, টিচার এখনো আসেনি, বা কোচিং ক্লাস শেষ, পরীক্ষা হবে একটু পর, এরকম ফাঁকা মানে ভ্যাকিউম টাইম কিন্তু থাকে। ওই ভ্যাকিউম টাইমগুলোতে আমরা আসলে বুঝতে পারি না কি করব, পড়তেও ভালো লাগে না। তখন যদি হাতে ফোনে কারো কোনো এক্সাম ব্যাচে অ্যাড হয়ে থেকে থাকো, অনলাইনে কোনো থেকে থাকো, একটু করে এক্সাম দিলা ফোনের কোনো অ্যাপে বা ওয়েবসাইটে, একটা ছোট্ট ভিডিও দেখলা, ইউটিউব থেকে একটা টপিকের ভিডিও দেখলা, তো এই যে নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখা, এইটা আসলে অ্যাডমিশন ক্ষেত্রে তোমাকে পড়ার জগতে ডুব দিতে, চান্স পেতে, সর্বোচ্চ কমন পেতে, নিজেকে ডেডিকেটেড রাখতে, নিজেকে যোগ্য করে তুলতে, একজন ভালো পরীক্ষার্থী করে তুলতে কিন্তু হেল্প করবে। আমি বারবার একটা কথা বলি, ভালো শিক্ষার্থীরা চান্স পায় না, চান্স পায় ভালো পরীক্ষার্থী। তাই যে ভালো পরীক্ষাটা দেয় সেই চান্স পায়। তো ভালো পরীক্ষা দেওয়ার জন্য ভালো শিক্ষার্থী হতে হবে এরকম কথা নাই। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো, তুমি চান্স পাও। আমি চাই, আমি মন থেকে দোয়া করি, ঠিক আছে? সো এই দোয়াটুকু রেখে আমি আজকের ভিডিওটা শেষ করব। বিশ্বাস করো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা রিয়েক্ট দিয়ে তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো। আর যারা আমার জিকে কোর্সে ভর্তি হতে চাচ্ছ, এখনই নাবিলস জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো।